প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে টিনেজ প্রেগন্যান্সি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নাজনীন আহমেদ 1963 সালের মার্চে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেটি বলছিলাম যে টিনেজ প্রেগন্যান্সি আমাদের আজকের বিষয়। শুরুতে একটু জানতে চাইবো, এই টিনেজ প্রেগন্যান্সি বলতে আসলে আমরা কি বুঝি? আসলে যেটা হচ্ছে যে টিনেজ প্রেগন্যান্সি বলতে যেটা আমরা বুঝি যে অল্প বয়সে যে গর্ভধারণ করা, সেই অল্প বয়সটা কত, মানে ইন্টারন্যাশনালি বলা হয় যে যারা 20 বছরের নিচে যাদের গর্ভধারণ করবে তাদেরকে টিনেজ প্রেগন্যান্সি বলা হয়। কিন্তু আমাদের দেশের জন্য যেটা হচ্ছে বলা হয় যে আসলে 18 বছরের নিচে যেই মানে গর্ভধারণ হয় বা গর্ভধারণ করে মারা, তাদেরকে আমরা টিনেজ প্রেগন্যান্সি বলে থাকি। আচ্ছা, তো এইটার আসলে কি মনে, এটি কি খুব ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির মধ্যে পড়ে, কিংবা এটির কোনো সমস্যা রয়েছে কিনা এটি একটু জানতে চাচ্ছি। এটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, সেজন্যই এখানে একটা টিনেজ প্রেগন্যান্সি বলা হয়েছে। আসলে যেটা হচ্ছে যে টিনেজ প্রেগন্যান্সির অনেক অনেক রকম ঝুঁকি রয়েছে। তো প্রথমত আসি যে আসলে টিনেজ প্রেগন্যান্সি হলে পরে আমাদের কিভাবে বিভিন্নভাবে এটাকে এফেক্ট করে। প্রথমত দেখেন যে একটা বাচ্চা মেয়ে, তার যখন খেলার বয়স, তখন সে বিয়ে তো হলোই, তারপর একটা দায়িত্বের মধ্যে পড়লো, তারপর তার প্রেগন্যান্সি মানে তার সমস্ত বডিতে একটা চেঞ্জ, তাই না? তখন দেখা গেল যে যেই মেয়েটা হয়তো সে পড়াশোনা করছে, তার হয়তো তখন তার বিভিন্ন রকম, প্রথম থেকেই তো বিভিন্ন রকম উপসর্গ হয়, তাহলে কি হলো, তার পড়াশোনা কিন্তু সে করতে পারলো না। হ্যাঁ, পড়াশোনাটা যে সে কন্টিনিউ করবে সেটা কিন্তু সে করতে পারছে না। তারপর দেখেন যে এমপ্লয়মেন্টের ব্যাপারে, হয়তো কেউ যেইটাই হোক কোনো একটা জব করছিল বা পড়াশোনা করছিল, পড়াশোনা যদি না করে থাকে, অনেক গার্মেন্টসের মেয়েরা আছে যারা গার্মেন্টসে চাকরি করে, আরও অনেকে আছে হয়তো ছোটোখাটো চাকরি করে, তাদের হয়তো এমপ্লয়মেন্টের প্রবলেম, হ্যাঁ বের হয়ে চলে আসতে হচ্ছে। সে কিন্তু তার মানে সে চাকরি থেকে চ্যুত হয়ে গেল, তার মানে পড়াশোনা হলো না, চাকরিচ্যুত হলো। তারপরে এখন যদি সে প্রেগন্যান্ট, বড় বিষয় হচ্ছে তার শরীরের উপর একটি বড় ধরনের প্রভাব পড়ে। শরীরের উপর যে প্রভাবটা পড়ে সেটা হচ্ছে যে যখন একটা মেয়ে প্রেগন্যান্ট হয়, সে যদি এত কম বয়সে প্রেগন্যান্ট হয়, তাহলে দেখা যায় কি যে তার যে বডির যে গ্রোথ, নিজস্ব যে গ্রোথ, সেটা কিন্তু পরিপূর্ণ হয় না। তার যে পথটা দিয়ে বাচ্চা হবে, মনে করেন পেলভিসটা কিন্তু তার তৈরি হয় না। তো পেলভিসটা যদি তার তৈরি না হয়, তাহলে কি হয় যে একটা বাচ্চা সে যদি যখন ডেলিভারি হবে, তখন ওইখানে পেলভিসের মধ্যে আটকে যায়, পথটার মধ্যে, যেহেতু তার পথটাই তৈরি হয় না, তখন আগে থেকে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে সেই পথে সে আটকে যাবে। তার মানে সেটি গঠনগতভাবে তখনও পরিপূর্ণ হয় না, মানে মায়ের নিজেরই পরিপূর্ণ হলো না, সেই জন্য তার পথটা, যেটা প্যাসেজ, যেটা পেলভিস বলি আমরা, সেদিক দিয়ে বাচ্চাটা কিন্তু যেতে পারছে না, আলটিমেটলি ওখানে বাচ্চাটা আটকে যায়। এবং আটকে গেলে কি হয়, মায়ের তো জ্বরেও ফেটে যাবে, এবং মায়ের ইভেন রক্তপাত হয়ে, মারাত্মক ঝুঁকি, রক্তপাত হয়ে মা মারাও যেতে পারে। এবং বাচ্চাটা তো হবে না, আলটিমেটলি বাচ্চা দেখা যাবে বাচ্চা পেটের মধ্যে মারা যাবে। তাহলে দেখেন মা বাচ্চা দুজনের জন্য ঝুঁকি। তারপরে কি হয় যে মাটা তো যেহেতু তার নিজস্ব নিউট্রিশন হয়নি, সে কি হবে, নিজে এনিমিক হবে, তার রক্ত শূন্যতা থাকবে, আলটিমেটলি সে বাচ্চাকেও দিতে পারবে না, বাচ্চাটাও এনিমিক হবে। তারপরে কি হবে যে যেহেতু বাচ্চা এনিমিক হলো, বাচ্চা নিউট্রিশন পাচ্ছে না, আগে ডেলিভারি হয়, বলা হয় না যে অল্প ওজন নিয়ে অনেক বাচ্চা জন্মগ্রহণ করে, এটা কিন্তু বড় একটা কারণ এই টিনেজ প্রেগন্যান্সি। টিনেজ প্রেগন্যান্সি যে বেবিগুলো হয়, সেগুলো কিন্তু তার ঠিক সঠিক মতো অপুষ্টিজনিত সমস্যা থাকে, মানে তার ওজনটা ঠিক মতো সে হয় না, যার জন্য হয় কি যে কম ওজনের বাচ্চা তার ডেলিভারি হচ্ছে। এবং আফটার মানে বার্থ কি ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনেই কি তার সেই প্রভাবটা থেকে মধ্যে পড়েন কি না? হ্যাঁ, এইটা তো একটা বেসিক্যালি একটা সাইক্লিক ডিসঅর্ডার। মনে করেন যে একটা মা অল্প বয়সে বাচ্চাকে জন্ম দিল, বাচ্চাটি কি হলো, তার ওজন কম হয়ে সে জন্মগ্রহণ করলো, তার কম ওজন হওয়ার জন্য সে কী করলো, সে নিজের যেহেতু কম ওজন, তার নিজের যেহেতু ডেফিসিয়েন্সি, তার আবার ভবিষ্যতে যখন তার প্রেগনেন্সি হবে, ওই বাচ্চাটাও কিন্তু আবার ওই অপুষ্টিজনিত সমস্যায় ভুগলো। এরকম করে একটা সাইক্লিক্যালি দেখেন একটা জেনারেশন পুরা কিন্তু আমরা একেবারে
পুষ্টি থেকে বাইরে চলে গেল, বাইরে বের করে দিলাম, মানে তারা সবাই কিন্তু পুষ্টিহীনতায় ভুগছে। আচ্ছা, তাই না? অবশ্যই এটা তাহলে মাথায় রাখতে হবে। আসলে কি মনে হয় আসলে কোন কোন বিষয়গুলো একটু আমাদের মনে রাখা উচিত যাতে করে এই জাতীয় অপুষ্টিজনিত সমস্যা নিয়ে কোনো বাচ্চা এবং কোনো মা যাতে এই সময় প্রেগন্যান্ট না হয়, বিষয়টা কোন কোন বিষয়? সেটাই, এটা আসলে সবচেয়ে প্রথমে আমাদের সমাজকে সচেতন হতে হবে যে একটা এতটুকু বাচ্চাকে আসলে আমাদের একটা আইন অবশ্য এখন আছে যে এখন একটা আইন করা হয়েছিল 16 বছরের নিচে, তো এটা আমাদের সোসাইটি থেকে আবার বলা হয়েছে না আসলে এটা 16তে হয় না, 18-র আগে হলে পরে অনেক প্রবলেম হয়, সো 18 করতে হবে। তো সেই ক্ষেত্রে এরকম একটা নিয়ম হয়ে যাচ্ছে যে আসলে 18 বছরের নিচে যদি কেউ কোনো ফ্যামিলি একটা মেয়েকে বিয়ে দেয় সেক্ষেত্রে তাকে সেটা একটা দণ্ডনীয় অপরাধ। তো সেইটা তো সে ভয় পাবে, বাস্তবায়ন অবশ্যই করতে হবে, কারণ শুধুমাত্র আইন থাকলে তো হবে না। অনেক ক্ষেত্রেই কিন্তু বিশেষ করে এখনো গ্রামাঞ্চলগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি যে খুব অল্প বয়সে বিয়ে হচ্ছে এবং সাথে সাথে তারা হয়তো প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে এবং এই ঝুঁকিগুলোর মধ্যে পড়ছেন। তাহলে প্রথমে হচ্ছে যে যেটা সচেতনতা সেটা সবাইকে তৈরি করতে হবে, এবং যেহেতু আমাদের দেশের বেশিরভাগ গ্রামাঞ্চলে বসবাস করে তাদেরকেও বিভিন্নভাবে কর্মী দিয়ে হোক, টেলিভিশন বা এই সমস্ত যেগুলো আমাদের মিডিয়া আছে সেগুলো তাদের কাছে পৌঁছাতে হবে যাতে তারা জানে যে এটা তারা একটা ফ্যামিলিতে বাবা মা যদি জানে যে তার মেয়েটা এরকম একটা ঝুঁকির মুখে পড়বে, নিশ্চয়ই তিনি চাইবেন না যে তার বাচ্চাটা বা মেয়েটা ওরকম ঝুঁকিতে যাক, তাই না? কাজে এই সচেতনতাটা তৈরি করতে হবে। তারপরে তাকে আমাদের এডুকেশন দিতে হবে। এডুকেশন তো কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। একটা মেয়ে যদি এডুকেটেড হয়, ফ্যামিলি যদি এডুকেটেড হয়, সে কিন্তু এডুকেশনের কারণে সে কিন্তু জানবে সব কিছু, সে কিন্তু ওই মেয়েটাকে তখন বিয়ে দিতে চাইবে না অত তাড়াতাড়ি, তাই না? তার মানে তার এডুকেশন লাগবে এবং সেক্স এডুকেশন লাগবে। এবং সেক্সুয়াল প্র্যাকটিস যে এত আগে করে, ইভেন দেখেন প্রেগনেন্সি কেন, তার আগে যদি সেক্সুয়াল প্র্যাকটিস কেউ করে সেটিও কিন্তু তার ঝুঁকিপূর্ণ। তার বিভিন্ন রকম ক্যান্সার, একটা মেয়ের যে জ্বরের মুখে যে ক্যান্সার হয় তার কিন্তু বড় কারণ অল্প বয়সে বিয়ে হওয়ার পরে সেক্সুয়াল ইন্টারকোর্সে যাওয়া। সো এইটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। তারপরে তার প্রেগনেন্সি, এবং প্রেগনেন্সি হলে পরে তার কত রকম প্রবলেম সেটা তো বুঝতে হবে, তাই না? তাহলে সচেতনতা এবং এডুকেশন, সেক্স এডুকেশন এটা বিশাল বড় একটা রোল প্লে করে এইগুলোকে প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, তারপরও অনেক ক্ষেত্রে যারা এখন বা বর্তমানে যারা এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যারা ইতিমধ্যেই আসলে টিনেজ কিন্তু মা হচ্ছেন, তাদের তো অবশ্যই সার্ভাইভ করতে হবে, তাদের প্রতি আপনার পরামর্শ কি? তাদের প্রতি পরামর্শ যে যারা অলরেডি হয়েই গেছেন তারা এডুকেটলি ইন্টারন্যাটাল চেক আপ করাবে। একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে উনি পরামর্শ নেবেন যে তার এই সময় কি কি ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পারে, তার প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন আছে কিনা, যাতে করে ট্রিটমেন্ট দিয়ে আগে থেকে এগুলো প্রিভেন্ট করা যায়। এনিমিয়া থাকলে পরে যেহেতু রক্তশূন্যতা হতে পারে তাকে বেশি বেশি করে আয়রন সাপ্লিমেন্ট দিয়ে সেগুলোকে কারেকশন করতে হবে, নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে কারেকশন করতে হবে। তারপরে তার বাচ্চার প্রেজেন্টেশন বা বাচ্চা যাতে আগে না হয় সেটারও কিছু ওষুধপত্র আছে সেগুলো দিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, তারপরে ইভেন তার যেহেতু পেলভিসটা তখন ডেভেলপ করে না, তাহলে আগে আমরা কি চিন্তা করবো, অ্যাবডোমিনাল রুটে ডেলিভারি, মানে যাতে সিজারিয়ান সেকশন, তাহলে তাকে আগে থেকে প্ল্যান করবো, তাই না? যে যখন ওইটার জন্য প্রিপারেশন নিতে হবে, ওইটার জন্য প্রিপারেশন নিতে হবে। তাহলে যেখানে ওই ফ্যাসিলিটি নাই, যে সিজারিয়ান সেকশন হয় না, তাহলে তাকে এমন একটা সেন্টারে পাঠাতে হবে যেখানে তার ওই ফ্যাসিলিটিটা সে পায়, তাই না? এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অবশ্যই ফ্যামিলির সাপোর্টটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিলেন এই বিষয়টি নিয়ে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একটি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা যেটিকে টিনেজ প্রেগন্যান্সি বলা হয়, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো এবং যে তথ্যগুলো আমরা আজকে জানতে পারলাম, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা পাওয়ার ইয়োগার লাস্ট থার্ড মুভটা দেখব। এখানে আমরা করব প্ল্যাঙ্ক অ্যান্ড দেন ডাউনওয়ার্ড ডগ অ্যান্ড দেন সাম মোর মুভস। এখানটায় আগে বলে রাখি আমাকে হেল্প করবে আমার ছেলে লিও, এবং এই মুভগুলো করার আগে অবশ্যই আপনারা সাবধান হয়ে দেখে নেবেন যে বেসিক মুভগুলো আপনাদের করা আছে কি না। তারপর আমরা করার পরে আমরা এর উপকারিতা বা আদার কথাগুলো বলে নিব। ওকে লিও, গো টু দ্য প্ল্যাঙ্ক ফার্স্ট। ইয়েস, good, fine, and then to the downward dog. Okay, downward dog যখন থাকছে, and go on. Okay, yes, now I'm staying in the plank, and then one leg up, 1 2 3 down, 2 leg up, 1 2 3 down, and then I'm coming to the downward dog. And stay and down. Okay, and up, plank,
দেন আমরা যেটা করলাম যে প্ল্যাঙ্কে ব্যালেন্স প্র্যাকটিসটা করলাম, যে এক পা তুলে অ্যান্ড দেন উই আর গোয়িং টু দ্য ডাউনওয়ার্ড ডগ অ্যাট দ্য সেম টাইম, কিন্তু আমার পাটা এলিভেটেড ছিল। তো এই মুভগুলোর অনেক রকম উপকারিতা তো আছেই, কিন্তু একসাথে করার মজা হলো যে সেক্ষেত্রে দুজনের ভিতরে খুব কানেকশন থাকতে হয় এবং আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হয়, এবং সেটা থাকলেই হবে তা না, করতে করতেই গ্রো করে। তো আপনারা বাসায় এগুলো করার আগে অবশ্যই একজন এক্সপার্ট কারো কাছ থেকে অ্যাডভাইস নিয়ে নেবেন, এবং বেসিক থেকে শুরু করে যখন আপনারা রেডি হবেন তখনই পার্টনার যোগাটা শুরু করবেন। দর্শক, তরমুজ এই সময়ের অত্যন্ত পরিচিত এবং আমাদের সবার খুব প্রিয় একটি ফল। কি কি পুষ্টিগুণ রয়েছে তরমুজের, চলুন আমরা শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। তরমুজ সুস্বাদু উপাদেয় একটি ফল। অনেকের ধারণা তরমুজে মিষ্টি এবং পানি জাতীয় উপাদান ছাড়া অন্য কোনো কিছু নেই। আসলে ধারণাটি একেবারেই ঠিক নয়। তরমুজে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম এবং ইউরিক অ্যাসিড, এটি কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তরমুজে উচ্চমাত্রার পটাশিয়াম এবং লো ক্যালোরি থাকার কারণে তা ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তরমুজে মিষ্টি জাতীয় উপাদান আছে বলে অনেক ডায়াবেটিক রোগীরা সহজে এটি গ্রহণ করতে চান না, কিন্তু তরমুজে যে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে তা ডায়াবেটিক রোগীদের ইনসুলিনকে সচল রাখতে সাহায্য করে। ফলে একজন ডায়াবেটিক রোগী তরমুজ খেতে পারেন অনায়াসে। তরমুজ রক্তের ইউরিক অ্যাসিডের পরিমাণও কমিয়ে দেয়, ফলে কিডনির ইনফেকশন সহ অন্যান্য জটিলতাগুলো হয় কম। ফলে শরীর থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো সহজে বের হয়ে যায়, শরীর থাকে সতেজ ও সুন্দর। তরমুজ আমাদের দেহকোষকে সুরক্ষিত রাখতেও যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তরমুজে যে ভিটামিন ই এবং সি রয়েছে তার সেগুলো কোষের নমনীয়তা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই ত্বকের আর্দ্রতা রক্ষার জন্য তরমুজের ভূমিকা অপরিসীম। বিভিন্ন সিজনাল ডিজিজ, ইনফেকশন, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস সহ উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ডিজিজেও এই তরমুজ ভূমিকা পালন করে থাকে। 1 কাপ তরমুজ কুচিতে পাওয়া যাবে সারাদিনের পুষ্টি চাহিদার শতকরা 21 ভিটামিন সি এবং 17 ভিটামিন এ। তরমুজের ভিটামিন এ আমাদের চোখের সুস্থতা রাখাতেও অনস্বীকার্য। সবচেয়ে বড় কথা হলো তীব্র গরমে আমাদের শরীরের আর্দ্রতা নষ্ট হয়ে যায়। এই গরমে আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখা খুবই জরুরি। আর যেহেতু তরমুজের শতকরা 94 পানি, তাই সুস্থ দেহ ও ত্বকের সুরক্ষায় তরমুজের ভূমিকা অপরিহার্য। তাই প্রতিদিন তরমুজ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। সুস্থ, সবল ও সতেজ থাকতে তরমুজের ভূমিকা অপরিহার্য। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। যাদের হাঁচি, কাশির এবং অ্যালার্জি সমস্যা রয়েছে তারা রাস্তাঘাটে চলার সময় নাকে মুখে মাস্ক ব্যবহার করবেন, কারণ ধুলাবালি, পশু পাখির লোম, যানবাহনের কালো ধোঁয়া ইত্যাদি নাকের মাধ্যমে শ্বাসনালীতে ঢুকলে হাঁচি, কাশির সমস্যা বেড়ে যায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। Stem cells is a new type of treatment where we take a patient's own cells from their blood, which we call PRP, and from their fat in their tummy, because there's a lot of stem cells in the fat, in the abdomen, in the tummy area. We combine the two together to get a form of treatment which is very powerful. It can be used for treatment of osteoarthritis or severe shoulder injuries, severe muscle tears. And the results are very good for healing conditions that otherwise might have needed surgery. দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের এই পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।